পয়লা ফেব্রুয়ারি 2026 রবিবার সারা দেশের নজর থাকবে নর্থ ব্লকের দিকে। একটি ব্যতিক্রমী দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করতে চলেছেন 2026-27 অর্থবর্ষের ইউনিয়ন বাজেট। ছুটির দিন হওয়া সত্ত্বেও লগ্নিকারীদের সুবিধার্থে এই প্রথম রবিবারও খোলা থাকছে শেয়ার বাজার বলে খবর। রবিবার বাজেট পেশ হওয়া যেমন বিরল, তেমনি বিরল এই মুহূর্তের প্রেক্ষাপট। একদিকে নির্বাচন পরবর্তী বাস্তবতা, অন্যদিকে বৈশ্বিক মন্দার আশঙ্কা, মুদ্রাস্ফীতি ও ভূ রাজনৈতিক চাপ। নতুন ভারতের এই আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষ থেকে কর্পোরেট জগৎ এবং বিশেষ করে বিনিয়োগকারীদের সবার মনে দানা বাঁধছে একাধিক প্রশ্ন। গতবারের 12 লক্ষ টাকার কর ছাড়ের পর এবার কি আয়করের স্ল্যাবে কোনো আমূল পরিবর্তন আসবে? গত বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়ের যে চমক ছিল, এবারে কি স্ট্যান্ডার্ড ডিডাকশন আরো বাড়বে? গ্রামীণ ভারত কি এবার মুদ্রাস্ফীতির জ্বালা থেকে মুক্তি পেতে বড় কোনো ভর্তুকির ঘোষণা শুনবে? মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে এমএসএমই সেক্টর এবং সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য নতুন কোনো ইনসেন্টিভ কি থাকছে? বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রিক ভেহিকল যাকে আমরা বলি, এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্পে বরাদ্দ হার কতটা বাড়তে পারে? রেল ও সড়ক পথে আধুনিকীকরণের জন্য রেকর্ড বরাদ্দের ধারা কি বজায় থাকবে? তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং প্রযুক্তির জোয়ারে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে অর্থমন্ত্রী কি নতুন কোনো কৌশল প্রস্তাব করতে পারেন? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 2026-27 অর্থ বছরের ইউনিয়ন বাজেটের প্রত্যাশা নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজ আমার সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ শিক্ষাবিদ। রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়, নমস্কার, এবং রয়েছেন অধ্যক্ষ ডক্টর অর্জুন গো। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জয় স্যার, সামনেই পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা এবং তামিলনাড়ুর মতো বড় বড় রাজ্যগুলোতে নির্বাচন। তো রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি নিছকই একটি আর্থিক সংস্কারের বাজেট হবে, নাকি বড় কোনো জনমোহিনী প্রকল্পের ঘোষণা দেখা যেতে পারে এই বাজেটে? নমস্কার। আসলে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাজেট পূর্ববর্তী আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমি যা মনে করি, আসলে ইন্ডিয়া ইজ পাসিং থ্রু এ ভেরি ক্রিটিক্যাল টাইমস। নট অনলি ইন্ডিয়া, শুধু ভারত না, সমগ্র বিশ্বই। কারণ যে একটা অস্থির পরিবেশ চলছে, অর্থনৈতিক অবস্থায় বলুন বা ভূ রাজনৈতিক অবস্থায় বলুন, এইরকম পর্যায়ে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে নভেম্বরের মতো উনি বাজেট দিচ্ছেন, এটা একদিকে ঐতিহাসিক, আবার এটাও একটা ঐতিহাসিক যে সমগ্র বিশ্ব একটা ভূ রাজনৈতিক সংকটে চলছে। কি হবে আগামীকাল আমরা কেউ বলতে পারছি না, বাজেট পেশ করবার ঠিক আগে মুহূর্তে। কিন্তু আবার এটাও আবার একটা সত্যি কথা যে খুব শীঘ্রই কয়েকটা রাজ্যের নির্বাচন আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা মতো, তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো রয়েছে, উত্তরপ্রদেশও আছে। তো আমার মনে হয় অর্থমন্ত্রী একটু ব্যালেন্স করবার চেষ্টা করবেন। কারণ কি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভিভি জিরাম স্কিম, যেটা নতুন ডিসেম্বর মাসে যেটা নাকি ঘটিত, যেটা নাকি পাশ হয়েছে, সেখানে হয়তো আমরা কিছু দেখতে পাবো। তাছাড়া আপনি আর্থিক কিছু সুযোগ সুবিধার কথা বলছিলেন, কর্মচারীরা হয়তো, আমি আশা করি না, যেহেতু জাস্ট ইনকাম ট্যাক্স, নতুন ইনকাম ট্যাক্স এসেছে এবং এটা এপ্রিল 2026 থেকে ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা হয়তো ঘোষণা করবার আশা করছে জনগণ, হওয়ার প্রচন্ড সম্ভাবনা। সিনিয়র সিটিজেনদের হয়তো এখন যে ইন্টারেস্ট যেটা নাকি ছাড় পায়, সেটা একটু বাড়াবার একটু সুযোগের কথা বলা হচ্ছে। আর সেকেন্ডলি যে এই রাজ্যগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে হয়তো যে এগুলো বিভিন্ন যে সেক্টরগুলো আছে, সেক্টরগুলোর মধ্যে কিছু ঢুকানোর চেষ্টা করা হবে। আমার মনে হয় এগ্রিকালচারে যেটা পিএম কিষাণ নিধি আছে, বা জানি কয় সাবসিডি, যেরকম আপনার জানি যে ভারতের অর্থনীতি বেসিক্যালি মার্কিন শুল্ক চাপানোর উপরে যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন সেক্টরে যে সমস্ত
ক্ষেত্রগুলো এফেক্টেড হয়েছে, এগুলোকে রিড্রেস করবার মাধ্যমে ওই যে রাজ্যগুলো আছে তাতে কিছুটা সুযোগ সুবিধা বাড়তি দেওয়া যায় কিনা। যেমন পশ্চিমবঙ্গে আমরা ওই কি জানি বলছিলাম এই ওই তো মানে আমাদের যে ওই যে মৎস্যজীবীদের জন্য কিছু সুযোগ সুবিধা, এরপর আপনার এই টেক্সটাইলস এর জন্য তামিলনাড়ুতে এবং কিছু সুযোগ সুবিধা, অর্থাৎ বাড়তি কিছু চর্মশিল্পীদের জন্য কিছু স্কিল যে আছে তাদেরকে কিছু সুযোগ সুবিধা, এগুলো অ্যাকোমোডেট করবার, বা সাউথে যে আপনার কেরালার যে নির্বাচন আছে তাদের জন্য এই যে মেরিন প্রোডাক্টস যেগুলো আছে সাফার করছে আমরা জানি, ওদেরকে কিছু বাড়তি সুযোগ সুবিধা এই প্রকল্পের মধ্যে বুস্ট আপ করবার জন্য কিছু নতুন কিছু সেক্টর ওয়াইজ কিছু হতে পারে, যেহেতু নির্বাচন সামনে আসছে। ওকে, আমরা অবশ্যই সামগ্রিকভাবে, শুধু বাজেট তো দুই একটা বিষয় নয়, বাজেটটা সামগ্রিকভাবে অনেক কিছু মিলিয়ে বাজেট। সাধারণত বাজেট যখন হয় তার আগে সাধারণ মানুষ এটাই শুধু ভাবে যে কিসের দাম বাড়লো, কিসের দাম কমতে পারে এবং তাতে মানুষের কি লাভ হবে। কিন্তু বাজেট সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর অর্জুন গোপ রয়েছেন। ডক্টর গোপ, এই যে ভারতের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে, তা মাথায় রেখে 2026-27 বাজেটে সরকার কি আরো একবার গ্রোথ ফার্স্ট নীতি নেবে, নাকি এবার রাজস্ব ঘাটতি ও ঋণ নিয়ন্ত্রণই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে আপনি মনে করেন? এবারে বাজেটে কি আশা করছেন? নমস্কার। বাজেট নিয়ে যদি বলতে চাই, এবারের বাজেট সব দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলছে। তার প্রধান কারণ হিসেবে যদি স্যার বলেছিলেন যে আমাদের যদি বেসটা বা বর্তমান পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দুই দিক থেকে এটাকে ব্যাখ্যা করতে পারি যে প্ল্যাটফর্মটা যার উপর দাঁড়িয়ে বাজেট আমরা আশা করছি। একটা হচ্ছে যে আভ্যন্তরীণ অর্থ ব্যবস্থা কিরকম ভাবে চলছে এবং তার গতি প্রকৃতি কি, আরেকটা হচ্ছে যে মানে সারা পৃথিবীর মধ্যে ভারতের যে অবস্থান বা পৃথিবীর সঙ্গে জুড়ে ভারতের যে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে আছে সেদিক থেকে আমরা দেখতে পারি। তো আভ্যন্তরীণ বিশ্লেষণে আমরা যদি দেখি, তাহলে আমরা ইকোনমিক সার্ভে যেটা প্রকাশ পেয়েছে সম্প্রতি, সেদিকে আমরা তাকালে দেখতে পারি যে আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই ভালো দিককে ইঙ্গিত করছে। কেন বলছি? কারণ সারা পৃথিবীর যেভাবে প্রবৃদ্ধির হার দেখাচ্ছে সেই তুলনায় ভারতের প্রবৃদ্ধির হার অনেকটাই বেশি এবং সেটা 7%-এরও উপরে। এবং সর্বকালীন সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির হার কিন্তু 1.7% বর্তমান সময়ে রয়েছে। তাছাড়া আমরা যদি কনজামশন দিকে, ভোগ যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই দেশের ভিতরে ভোগের যে পরিমাণ, যে কনজামশন, সেই লেভেলটাও কিন্তু একটা স্থিরতা রয়েছে। এছাড়া ফিসক্যাল ডেফিসিট, যেটা 4.4%-এ দেখানো হয়েছে ইকোনমিক সার্ভেতে। এবং আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট দিক হলো যে নন পারফর্মিং অ্যাসেটস, সেটা দেখাচ্ছে 2 দশকের মধ্যে সবচেয়ে কম, যেটা 2.2% পৌঁছে গেছে। অর্থাৎ যে ইকোনমিক কন্ডিশন বর্তমান সময়ে ভারতের আভ্যন্তরীণ দিক থেকে সেটা কিন্তু খুবই উজ্জ্বল। অর্থাৎ আভ্যন্তরীণ ভোগ এবং উৎপাদন, তার যে একটা সামঞ্জস্যতা, সেটা কিন্তু খুব সুন্দর চলছে। এবং যে অর্থনীতির যে মনিটরিং পলিসি রিজার্ভ ব্যাংক দ্বারা বা কেন্দ্রীয় সরকার দ্বারা গৃহীত, সেটাও কিন্তু ঠিকঠাক চলছে। কিন্তু আমরা যদি গ্লোবাল সিচুয়েশন যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা স্যার যেটা বলছি আমি একেবারেই একমত যে জিও পলিটিক্যাল কনফ্লিক্ট, অর্থাৎ দ্বন্দ্ব, এবং শুধু জিও পলিটিক্যাল দিক থেকে না, জিও ইকোনমিক দিক থেকেও কিন্তু একটা ভারতবর্ষ একটা অস্থির সিচুয়েশনের সামনাসামনি মোকাবিলা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই জায়গা থেকে যে বাজেট যে একটা গুরুত্ব, যে বিষয়টার উপর বেশি গুরুত্ব পাবে, আপনার প্রশ্ন উত্তরে বলছি, সেটা হচ্ছে এক কথায় আত্মনির্ভর ভারত। অর্থাৎ দেশীয় উৎপাদনকে বাহবা দেওয়া এবং আমদানির উপর নির্ভরতা কমানোর উপর মনে হয় বেশি প্রাধান্য পাবে বলে আমার মনে হচ্ছে, এবং তাকে কেন্দ্র করে বাকি বিষয়গুলি পরপর আসতে থাকবে। আমি আপাতত এটা মনে করছি। ওকে, তাহলে ভারতের অর্থনীতি এখন শুধু কেবল বাইরের সাহায্যের উপর ডিপেন্ড করছে না, ভারতের আভ্যন্তরীণ বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি, আপনি যেটা বলছেন। এবং এবার বাজেটে আমরা হয়তো তাই দেখব। এখন মধ্যবিত্তের সবচেয়ে বড় প্রত্যাশা থাকে বাজেট নিয়ে আয়করের ছাড়, কিন্তু বর্তমান রাজস্ব বাস্তবতায় বড় কর ছাড় কি আদৌ সম্ভব, নাকি সরকার শুধু একটা সূক্ষ্ম টিউনিং এ আটকে থাকবে বলে আপনি মনে করেন? না, আমার মনে হচ্ছে যে আয়করের কথা যেটা বলছেন, আমি স্যারের সঙ্গে একেবারেই একমত যে এই বছর হয়তো আয়করের দিক থেকে খুব একটা পরিবর্তন আসবে না। যেখানে পরিবর্তন আসতে পারে
ইনকাম ট্যাক্স বা আয়করের সেই দিকটা হচ্ছে যে সিম্পলিফিকেশন, মানে ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে যেটা সরলীকরণ, সেই জায়গাটায় হয়তো গুরুত্ব দেওয়া যেতে পারে। এবং ইকোনমিক সার্ভেতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স ফাইলারের সংখ্যা, মানে কর রিটার্ন জমা দেওয়ার সংখ্যা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে, সেটা প্রায় 10 কোটির মতো জায়গায় পৌঁছে গেছে। তো সেই জায়গায় খুব একটা আশা করা যাচ্ছে না যে ট্যাক্স কাঠামোতে খুব একটা পরিবর্তন এই বছর আমরা দেখতে পাবো। ওকে স্যার, সঞ্জয় স্যার, এই যে 1961 সালের আয়কর আইন, মানে সেটা বদলে 1 এপ্রিল 2026 থেকে মানে নতুন আইন আসার কথা রয়েছে। তো সাধারণ মানুষের একটা বড় প্রশ্ন যে পুরনো যে কর কাঠামো, ওল্ড রিজিম যেটা, সেটা কি পাকাপাকি ভাবে বন্ধ হতে চলেছে? মানে কি মনে করছেন? এটা আপাতত তো এটা চলছে, চালু আছে, আপাতত চালু আছে। কারণ কি আপনি যদি লক্ষ্য করে দেখেন যে নতুন কর কাঠামোর দিকে মানে সরকার সবাইকে ইনডাইরেক্টলি মানে কম্পেল করছে। কম্পেল মানে কি, মোটিভেট করছে আসবার জন্য, কারণ এখানে অনেকটাই সুযোগ বেশি। আর সেকেন্ড যেটা, যেহেতু আমি কিছুক্ষণ আগেও বলেছি, অর্জুন বাবুও বলছিলেন যে মূলত 2026 থেকে নতুন আয়কর আসছে, আয়কর আইন আসছে। সেখানে আপনি যেটা বলছিলেন যে এখানে 12,75,000 টাকার মতো মোটামুটি একটা আছে, আগে যেটা নাকি 7 লক্ষ ছিল। সুতরাং অলরেডি এখানে প্রায় 5 লক্ষ 5.5 লক্ষ টাকার মোটামুটি ভাবে একটা গ্যাপ এসেছে। এবং এখানে প্রায় দেখা গিয়েছে প্রায় মোটামুটি ভাবে ট্যাক্স পেয়ারের সংখ্যা 10 লক্ষ বলছেন উনি, মানে যারা নাকি 10 crore, যারা নাকি সাবমিশন করছে। আসলে কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ারের সংখ্যা মাত্র 3 কোটি, 3 কোটি 3.5 কোটির ম্যাক্সিমাম। সুতরাং এই জায়গায় আগে যেটা নাকি প্রায় 6 কোটি 6.5 কোটি ছিল, সেটাও এখন বেড়ে 10 কোটি হলেও কিন্তু এফেক্টিভ যে ইনকাম ট্যাক্স পেয়ারের সংখ্যা ইজ অ্যাবাউট 3 crore। ঠিক আছে, সুতরাং সেদিক থেকে আমার মনে হয় না ইনকাম ট্যাক্স নতুন করে বাড়তি সুযোগ দেবে। কিছু ওই এমিনিটিস ছোটকা যে কয়েকটা বললাম, এগুলো হয়তো অ্যাকোমোডেট করবার জন্য বিভিন্ন দিকে, এগুলো ধরুন না বিকশিত ভারতের যে স্কিম সরকার বলছে, হয়তো যে আরবানাইজেশন, আরবান স্কিমের মধ্যে ডুয়েলিং হাউসের যেটা সমস্যা দেখা যাচ্ছে, বাড়ি কিনতে পারছে না, অনেক সময় কিনবার জন্য প্রচুর টাকা লোন নিতে হচ্ছে, তাদেরকে কিছু হয়তো বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার জন্য ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন যেটা নাকি এখন যে পর্যায়ে আছে, সেটাকে একটু বাড়িয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। আর কিছু হয়তো ওই জানি কয় মেডিকেল ইন্স্যুরেন্সেরও কস্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্সের যে হচ্ছে, যে ইন্স্যুরেন্সটা একটু বাড়িয়ে টিডিতে কাভার আপের কথা বলা হচ্ছে। তাছাড়া আরো কিছু আছে, ধরেন না সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য 80IB নামে একটা ইনফ্রাস্ট্রাকচার বুস্টের জন্য 4টে এরিয়া মোটামুটি ভাবে গভর্নমেন্ট মোটামুটি ভাবে, আমি ব্যক্তিগত মনে করি 4টে এরিয়া যদি, ওয়ান ইজ এগ্রিকালচার লেডে যত আছে এগুলো, সেকেন্ড ধরেন না আপনি যে বলছি MSME লেড একটা, যদি এখানে কিছু দেওয়ার জন্য, থার্ড হলো যে আপনি ধরেন না ইনভেস্টমেন্ট ইন ইকোনমি, অর্থাৎ যেগুলো আছে সবগুলোকে নেওয়া যায়। আর একটা হলো যেটা মূলত আমি মনে করি গভর্নমেন্ট ফোকাস করবে, মেজর যে এইম যেটা, সেটা হলো যে এক্সপোর্ট প্রমোশন, এক্সপোর্টটাকে বৃদ্ধি করবার জন্য। কারণ কি অর্জুনবাবু বলছিলেন যে আমাদের বেসিক্যালি এই ইন্ডিয়ানাইজেশনের উপর জোর দেওয়ার জন্য, আত্মনির্ভর ভারতের উপর, সেদিকে লক্ষ্য রাখলে দেখো যে কিছুদিন আগে আমাদের যে, এবং সেখানে আপনি ডিফেন্সে একটা বড় ব্যাপার হতে পারে, ডিফেন্সে অনেক ইনভেস্টমেন্ট, কারণ আমরা পাকিস্তানের সঙ্গে বা ভূ রাজনৈতিক অবস্থা যা অবস্থা, এবং আমরা যে নাকি নিজস্ব প্রোডাকশনের উপর, ডিফেন্সে নিজস্ব প্রোডাকশনের উপর জোর দিচ্ছি, সুতরাং ডিফেন্সে হয়তো আমার মনে হয় মানে অ্যালটমেন্ট অফ ফান্ড শুড গো আপ, বাড়তে পারে। এবং এক্সপোর্টকে প্রমোট করবার জন্য চেষ্টা করা হবে। অলরেডি ইন্ডিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ গুলির সঙ্গে আপনার একটা, আমরা জানি যে চুক্তি সই হয়েছে, আমেরিকা যে যদি ট্রেড ডিল সাইন না হয়, সেখানে যে বাড়তি যে আমরা যে লসটা করছিলাম এক্সপোর্টে, সেটাকে হয়তো মিট আপ করবার জন্য হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন গুলিকে দেওয়া হবে। হ্যাঁ, আর সেখানে হয়তো একটা মজার ব্যাপার হলো, ইউরোপিয়ান ইউনিয়নের গুলির সঙ্গে যাওয়ার সময় আপনি লক্ষ্য করে দেখবেন অনেক জায়গাতে আমরা লক্ষ্য করছি সেখানে শুল্ক কিন্তু ঘাটতি এক্সেমশন দেওয়া হবে। সুতরাং কাস্টম ডিউটির ক্ষেত্রে যে ট্যাক্সের যে রেমিফিকেশন যেটা বলা হচ্ছে, ওই কাস্টম ডিউটিতে কিছুটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি। আশা করা যায় এই বাজেটে
কাস্টম ডিউটির উপর এটা মানে সরকারের ফোকাস থাকবে। তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন তাদের হয়তো কিছুটা সুবিধা হতে পারে। এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করছি, যেটা আপনি যেটা বলছিলেন যে নতুন ট্যাক্স রিজিম এবং পুরানো ট্যাক্স রিজিম যে প্রসঙ্গটা বলছিলেন, সেখানে স্ট্যাটিস্টিক্স অনুসারে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যতটা ট্যাক্স ফাইলার আছে তাদের 70% নতুন ট্যাক্স রিজিমে অলরেডি চলে এসেছে। 30% রয়েছে যারা এখনো পুরানো ট্যাক্স রিজিমে ট্যাক্স ফাইল করছে। তো এটা কিন্তু একটা অবজেক্টিভই হচ্ছে যে সবাইকে নতুন ট্যাক্স রিজিমে নিয়ে আসা। তাই যদি হয় তাহলে পুরনো স্কিমে যে এক্সেমশন গুলি ছিল সেগুলিকে আমার মনে হচ্ছে আর কোন রকম ভাবে এক্সপানশন বা বৃদ্ধি করার কোনো প্রয়োজন থাকছে না। যেটার উপর গুরুত্ব দেওয়া হবে যে নতুন ট্যাক্স রিজিমে কিভাবে সিম্পলিফিকেশন করা যায়, এবং এই বছর হয়তো আমরা কোন রকম নতুন ট্যাক্স রিবেট বা ছাড় এগুলি আশা করা করতে পারি। আমরা একটা বিরাট বড় চমক দেখেছিলাম, এবার ততটা দেখা যাবে না, কারণ স্যার যেটা বলছিলেন যে ইফেক্টিভ ট্যাক্স ফাইলারের সংখ্যা কিন্তু কমে গেছে, এক্সপানশন বেড়েছে, কিন্তু মূল যারা ট্যাক্স পে করছে সেই সংখ্যাটা কিন্তু বাড়েনি, ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে গেছে। ওকে, চলুন এখন সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্র ও রাজ্য দুদিকেই ফ্রি রেশন, ফ্রি বিদ্যুৎ, নগদ সহায়তার মতো নানান ফ্রি স্কিম জনপ্রিয় হয়েছে। একদিকে এই স্কিমগুলো স্বল্প মেয়াদে মানুষের উপর চাপ কমায় এবং চাহিদা ধরে রাখতে সাহায্য করে, অন্যদিকে সরকার বারবার বলছে যে উৎপাদনশীল বিনিয়োগ যেমন পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি মানে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্ত ভিত দেয়। এখন আপনারা কি মনে করেন ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য কোন পথটা বেশি টেকসই? ফ্রি স্কিম কি প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা, নাকি তা রাজস্বের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করছে? আর উৎপাদনশীল বিনিয়োগ কি সত্যি সাধারণ মানুষের জীবনে মানে দ্রুত প্রভাব ফেলতে পারছে? সেখানে নিঃসন্দেহে একটা ব্যালেন্স খুঁজেই চলতে হবে। চট করে আমরা এক জায়গা থেকে এক জায়গায় শিফট হতে পারবো না। এবং আপনি লক্ষ্য করবেন যে ভারত সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020-কে লাগু করেছে, এবং সেখানে মূলত লক্ষ্য রাখা হয়েছে যে এডুকেশনে কিভাবে স্কিলকে, দক্ষতাকে কিভাবে এনহ্যান্স করা যায়, এবং এডুকেশনের মধ্য দিয়ে কিভাবে আগামী প্রজন্মকে উৎপাদনমুখী বা উৎপাদনের সঙ্গে বা ইন্ডাস্ট্রির সঙ্গে একত্রীকরণ করা যায়, সেই বিষয়গুলি কিন্তু নতুন শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে ভারত সরকার বা আমাদের মতন যে ইমার্জিং ইকোনমিক্যালি যে গ্রোয়িং কান্ট্রিগুলি চট করে একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করতে চাইছে না, বরং আস্তে আস্তে করে ভবিষ্যৎ প্রজন্মকে সেই দিকে যাতে এই সাবসিডি যাতে একটা নির্দিষ্ট সময় পরে যাতে হ্রাস করা যায় বা কমিয়ে আনা যায় সেদিকেই কিন্তু হাঁটছে, এবং হাঁটতে তো হবেই। কেন, আমাদের মিশনই হচ্ছে 2047 বিকশিত ভারত, ডেভেলপড নেশন। আর ডেভেলপড নেশনে পৌঁছানোর জন্য আমাদের এই উৎপাদনের উপর গুরুত্ব না দিয়ে, অর্থাৎ আমাদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, উৎপাদন এবং স্টার্ট আপ, মেক ইন ইন্ডিয়া ইত্যাদির উপর গুরুত্ব না দিয়ে কোনো উপায় বিকল্প কিন্তু থাকছে না। স্যার আপনার কি মনে হয়, আবারও বলছি যে নির্বাচন যেহেতু সামনে কয়েকটা বড় স্টেটের, সেখানে এই ফ্রি স্কিম গুলো বেশি গুরুত্ব পাবে, নাকি মানে ধরুন এই যে মানে উৎপাদনশীল বিনিয়োগটাকে গুরুত্ব দেবে বেশি বলে মনে হয় বাজেট? দেখুন, বাজেটে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে লক্ষ্য করবেন যে ফ্রি বীজের কথা আমরা বলছি, ফ্রি বীজগুলো আমি তো ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দেখুন, এগুলো যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, সুতরাং এগুলো আপনি সম্পূর্ণভাবে তুলে দেবে এটাও কিন্তু মানে আশা করা যায় না। হ্যাঁ, হয়তো এগুলোকে এখন কিভাবে রেগুলেট করা যায়, এখন প্রত্যেকটা রাজ্য সরকারের নিজস্ব ইকোনমিক্স আছে, নিজস্ব তার নিজস্ব রেভিনিউ খাত আছে, রেভিনিউ আছে, সেখান থেকে ওনারা হয়তো এগুলো করছেন। তবে কিছু কিছু খাত আছে যেগুলোতে আমার মনে হয় যেগুলো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এখনো চালিয়ে যাওয়া উচিত, যেরকম পার্টিকুলারলি আমি মনে করি এগ্রিকালচারের ক্ষেত্রে। এগ্রিকালচারে যদি আপনি যদি এই ইরিগেশনের কথা লক্ষ্য করে দেখেন, বা যদি আপনার যদি হাই ইল্ডিং ভ্যারাইটি সিড, বা যদি আমাদের যদি সারের কথা বলি,
তো এইগুলোতে যদি আমরা যদি সাবসিডি না জারি রাখি, ইলেকট্রিসিটি যদি সামান্য কৃষককে যদি সাবসিডি না দিতে পারি, তো আলটিমেটলি আমাদের দেশে 60-70% জনগণই কৃষির উপর নির্ভরশীল, বা কৃষি রিলেটেড যে সেক্টরগুলো আছে এগুলো নির্ভরশীল। তো টোটাল কাঠামোটা ভেঙে পড়বে, ঠিক আছে। সুতরাং এছাড়া হয়তো রাজনৈতিকভাবে হয়তো অনেক দলীয় অনেক সময় অনেক কিছু দিয়ে আমরা সাইকেল দিই, বা হয়তো কি লক্ষ্মীর ভান্ডার দিই, বা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় স্কিম চলছে। দেখুন এগুলো হয়তো চলবে, একটা লেভেলের বাইরে হয়তো আনএক্সপেক্টেড লেভেলে আমরা লক্ষ্য করি যে ইলেকট্রিসিটি বিল দিচ্ছে, ঠিক আছে, বিলে ছাড় দিচ্ছে। এখন এগুলো যদি রাজ্য সরকাররা যদি পারে, কারণ রাজ্য সরকারেরও কিন্তু যেটা বলছিলেন যে ওই যে ফিসক্যাল ডেফিসিট, তো ফিসক্যাল ডেফিসিট কেন্দ্র রাজ্য যখন মিটিং হয় তখন তো সরকারের যখন নাকি মিটিং হয় তখন তো একটা রেগুলেশন থাকে কতটুকু অবধি তা স্টেটগুলো ডেফিসিটটা করতে পারবে। সুতরাং সবারই একটা সিলিং আছে, সিলিং এর মধ্যে থেকে এটাকে করতে হয়। তো এখন কিছু কিছু পর্যায়ে এখনো আমরা ওই জায়গায় যাইনি যে সম্পূর্ণভাবে সেটা তুলে দেব। হ্যাঁ, তো এখন প্রত্যেকটা রাজ্য সরকার নিজস্ব হয়তো এই খাত থেকে এই খাতটা কমিয়ে হয়তো ওই খাতে যাচ্ছে, ঠিক আছে, যেখানে হয়তো সবাই তো গণতান্ত্রিক ব্যবস্থায় সব এভরিবডি ওয়ান্টস টু বেসিক্যালি রিমেইন ইন পাওয়ার। তো ইট ইজ বেসিক্যালি পাওয়ারে ক্ষমতায় থাকার জন্য যার যার নিজস্ব যে সমস্ত অস্ত্র আছে যেগুলো করলে জনগণকে বুঝাতে সক্ষম হবে, বা জনগণের নজর কাটতে সক্ষম হবে, বা ওদের মানে ভিউজ নিতে পারবে, বা তাদের কাছ থেকে ভোট পাবে, সেই ব্যবস্থা ওনারা নেন। এটা উড়িয়ে দেওয়ার মতো অবস্থা এখন আসেনি। ঠিক, ডক্টর বাবু আপনার কি মনে হয় এবারের বাজেটে কি মানে কৃষি, গ্রাম ও মানে কর্মসংস্থানকে আরো বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বলে? না, অবশ্যই আমার মনে হচ্ছে যে এবার বাজেট ইকোনমিক স্ট্যাবিলিটির দিকে, মানে ইকোনমিক অর্থনৈতিক স্থিরতা রাখা যায় এবং উৎপাদনের উপর এক্সপোর্টকে কিভাবে বাহবা দেওয়া যায়। এখানে একটা কথা মনে রাখতে হবে, আত্মনির্ভরতা মানে কিন্তু এই নয় যে আমরা পুরো ওয়ার্ল্ডের সঙ্গে ডিসকানেকশন করে আমরা শুধু দেশীয় উৎপাদনের উপর নির্ভর করব, বরং আত্মনির্ভরতার মানে দাঁড়াচ্ছে যে আমরা দেশীয় উৎপাদনকে মোটিভেট করব, এনহ্যান্স করব, এট দ্য সেম টাইম আমরা এক্সপোর্টকে কিভাবে বাড়ানো যায়। স্যার বলছিলেন ডিফেন্সের কথা, ডিফেন্সে আমরা দেখেছি এক্সপোর্টে বেশ একটা সাফল্য আসতে শুরু করেছে, এবং আমদানির উপর কতটা নিয়ন্ত্রণ করা যায়, কতটা কমানো যায়। তো সেই জায়গায় এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেশনের উপর যে এমফাসাইজ থাকবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা গত বছরের বাজেটের দিকে যদি তাকাই তখন আমরা দেখব যে 3টি বিষয়কে প্রাধান্য দিয়েছিলেন, যে যুবা, মহিলা এবং গ্রামীণ অর্থনীতি। এই 3টা পিলারকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় বাজেট মানে এই না যে এক বছরে কি করা হচ্ছে তাতে করেই পুরো অর্থনীতির চেহারা পাল্টে যাবে, বরং একটা নির্দিষ্ট লং পিরিয়ড পর্যন্ত, দীর্ঘকালীন সময় পর্যন্ত যদি একটা ট্রেন্ড যদি একদিকে চলতে থাকে তাইলে তার যে লক্ষ্য, যে পূর্ণ যে রূপ, সেটা মনে হয় বিকাশ পাবে। সেই অনুসারে আমার মনে হয় যুবা, মহিলা এবং গ্রামীণ অর্থনীতির উপর গুরুত্ব থাকছে অবশ্যই। এবারের বাজেটও আমরা তার প্রতিফলন দেখতে পাবো। আর তার উপর গুরুত্ব দেওয়া মানে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ওকে, এখন আপনি যেটা বলছিলেন যে গত বাজেটে সেখানে কিন্তু কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এখন সঞ্জয় স্যার, আপনি কি দেখছেন, আমাদের দেশে গ্রামীণ অর্থনীতি কি পিছিয়ে পড়ছে, যেটা মাঝে মধ্যে আমরা অভিযোগ শুনি? শহরী প্রবৃত্তির তুলনায় গ্রামীণ চাহিদা কি এখনো মানে দুর্বল? কৃষকদের জন্য যে ন্যূনতম সহায়ক মূল্য মানে এমএসপি এবং সারের ভর্তুকি নিয়ে গ্রামীণ ভারতে যে একটা অসন্তোষ দেখা যায় মাঝে মধ্যে, তা প্রশমিত করতে বাজেটে কি বিশেষ বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন এবারের বাজেটে? না দেখুন, বাজেটে তো আমি ব্যক্তিগতভাবে গতবার কৃষি এবং অ্যালাইড সেক্টরে গভর্নমেন্টের যথেষ্টই জোর ছিল। তো এইবারও হয়তো সেম জোরই থাকবে। কয়েকটা সেক্টর যেখানে নাকি বিভিন্ন পত্রপত্রিকায় বা যা কথাবার্তা শুনে মনে হয়েছে এবার হয়তো জোরটা দেবে, সেটা হলো ইনভেস্টমেন্ট ইন ইকোনমির মধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তারপরে জলজীবন মিশন, আরবান চ্যালেঞ্জ ফান্ড, নিউক্লিয়ার এনার্জি, শিপ বিল্ডিং, তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট, তারপরে ধরেন না মাইনিং সেক্টর, ইনভেস্টমেন্ট ইন ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইত্যাদি ক্ষেত্রে মোটামুটি ভাবে সরকারের হয়তো ফোকাসটা থাকার খুব বেশি গ্রিন এনার্জির উপর, যেটা আপনি বলছিলেন গ্রিন এনার্জির উপর, দ্যাট ইজ সোলার এনার্জি,
উইন্ড এনার্জি, ঠিক আছে, এগুলো উপর হয়তো বেশি দেওয়ার চেষ্টা করবে। ওকে। তো আর আত্মনির্ভর যে ভিভিজি স্কিম, যে রাম যে স্কিমটা, সেটা নাকি ইনভেস্ট করেছে 100 থেকে 125 দিনের কাজের কথা বলা হয়েছে। সেখানে সরকার যেহেতু নতুন স্কিম দিয়েছে এবং সেখানে শুধু কেবলমাত্র ওয়েজ পেমেন্ট না, সেখানে রুরাল ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি, এমপ্লয়মেন্ট বৃদ্ধি, কানেক্টিভিটি বৃদ্ধি, সুতরাং এখানে যে জোর দেওয়া হয়েছে টোটাল গ্রামীণ উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে, সেখানে আশা করি যে সরকার একটা লার্জ একটা টাকা একটা দেবে। ওকে, হ্যাঁ, এটা বরাদ্দ থাকবে, বরাদ্দ থাকবে এবং ইরিগেশন সেক্টরে একটা জোর দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সবকিছুই নির্ভর করবে আমার মনে হয় যেটা নাকি টোটাল গ্লোবাল কন্ডিশনের উপর। কারণ কি, আপনি মধ্যপ্রাচ্যে এখন যে অবস্থা চলছে, মানে মানে যদি যদি কোনো অঘটন ঘটে, ভাববার কোনো কারণ নেই যে বড় রাষ্ট্র শক্তিগুলো তার মধ্যে জড়াবে না। কারণ কি, বড় রাষ্ট্র শক্তিগুলো নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য এখানে লিপ্ত হতেই হবে। কারণ কি, এছাড়া উপায় নেই। সুতরাং এর ফলে ভারতবর্ষ তার মধ্যে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। অলরেডি ইন্ডিয়াকে ডাকছে। ইন্ডিয়া ইজ বেসিক্যালি অ্যাভয়েডিং। আপনি হয়তো দেখবেন যে কয়েকটা রাষ্ট্র মিলে কয়েকদিন এই নেভেল একটা মহড়া হয়েছিল। সবচেয়ে বড় কথা, ব্রিক্সের সভাপতিত্ব করতে গিয়ে ভারতের এই মুহূর্তে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, এই যে সাউথ আফ্রিকা যে নেভেল একটা যে আপনার নৌ মহড়া যেটা নাকি হয়েছে, তার মধ্যে কিন্তু যে বিভিন্ন রাষ্ট্রগুলো যেগুলো এসছে, রাশিয়া এসছে, দক্ষিণ আফ্রিকা বা চীন, তারা যখন নাকি ইন্ডিয়া কিন্তু বেসিক্যালি সেখানে যায়নি। কারণ জানে যে বেসিক্যালি এখন ইন্ডিয়া ইজ ট্রাইং টু বেসিক্যালি, কারণ কি, একটা দেশের পররাষ্ট্রনীতি হলো আমার হোয়াট উইল বি গুড ফর দ্য কমন পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমার দেশের লোকের কি হবে। ঠিক আছে, সুতরাং আমরা সেই বিষয়গুলো অবশ্যই আরো বিস্তারিত অর্থনীতিটা এখনকার যেটা আমি বলতে চাচ্ছি যে এইবারের যে বাজেট ইজ বেসিক্যালি এ ভেরি টাফ বাজেট ফর দি, মানে, এবং বাজেট শুড বেসিক্যালি এন্টেল ডিফারেন্ট সেকশনস, এবং তার জন্য একটা কুশানো থাকতে হবে। কোনো একটা দিকে ফোকাস নয়, সব দিকে ফোকাস থাকতে হবে এবার বাজেটে, সেটাই আপনারা বলছেন। ডক্টর গোপ, এই যে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার পরিকাঠামো খাতে, মানে সড়ক, রেল, বন্দর, বিমানবন্দর ও প্রতিরক্ষা উৎপাদন, এই যে ক্যাপেক্সের উপর বড় বাজি ধরেছে, এর ফলে অর্থনীতিতে চাহিদা তৈরি হয়েছে, কর্মসংস্থানও হয়েছে এবং কিছু ক্ষেত্রে প্রাইভেট সেক্টরও সক্রিয় হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই সরকারি ক্যাপেক্স পুশ কি এখনো একইভাবে কার্যকর থাকা উচিত, নাকি মানে এটাকে, আপনি কি মনে করেন থাকা উচিত বলে? হ্যাঁ, আমার মনে হয় এটা থাকা উচিত এবং থাকবে। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্ট্র্যাটেজি নিয়ে চলছে সেটা হচ্ছে রিফর্মস, সংস্কার। এবং আমরা এক দুদিনের নিউজ দেখলেও আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে যে বক্তব্যগুলি চলছে সেখানেও যেটা বোঝা যাচ্ছে যে মানে গভর্নমেন্ট রিফর্মস এর প্রতি হাঁটছে। কারণ পুরো পৃথিবীতে ফাইন্যান্সিয়াল রিসেট চলছে, পুরো সংস্কার চলছে, যে ডলারাইজেশন, ডলার থেকে বের হয়ে আসা। এবং সেখানে যে তার যদি ইতিহাস আমরা দেখি, সেখানে আমরা দেখব যে স্যার একদম রাইটলি পয়েন্টেড আউট করেছেন একটা জায়গায়, খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে ভারতবর্ষ যুদ্ধকে এড়িয়ে চলছে বা এসবে ওয়ারে অ্যাটাচ হতে চাইছে না। তো এটার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে একটা ওয়ারে পার্টিসিপেট করতে হলে কিন্তু তার যে ক্ষতিপূরণ হয় সেটা কিন্তু মানে অনেক বেশি। তো সামরিক ক্ষতি তো আছে, অর্থনীতির বিশাল বড় ক্ষতি। সেই জায়গায় আমরা আমাদের দেশ যেদিকে হাঁটছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে মূলধনিক খরচ, মানে পরিকাঠামোগত উন্নয়ন, সেটা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, এখন যে বর্তমান যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড চুক্তি হতে যাচ্ছে, তো সেই দিক থেকেও আমরা দেখবো যে আমরা এক্সপোর্টকে কিভাবে বাহবা দেওয়া যায় এবং উৎপাদন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে আরো ত্বরান্বিত করা যায়। তো সেই দিক থেকে তাকিয়ে এক কথায় স্বীকার করতে হবে পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। কেন, পরিকাঠামো যতক্ষণ উন্নতি লাভ না করছে, পরিকাঠামো মানে শুধু রাস্তাঘাট না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ইন্ডাস্ট্রি 4 জেনারেশনে এখন সারা পৃথিবীতে উৎপাদন সামগ্রী মানে উৎপাদন হচ্ছে। তো এই জায়গায় যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে আমাদের যে দেশীয় যে উৎপাদন, তার যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু গ্লোবাল লেভেলে অ্যাকসেপ্টেন্স থাকবে না। এই জায়গায় যদি পৌঁছাতে হয় তাহলে আমাদের কাছে কোনো বিকল্প নেই, রিফর্ম করতে হবে, অর্থাৎ মূলধনী খাতে খরচের পরিমাণ বাড়াতেই হবে এবং সেটা কন্টিনিউ থাকবে বলে আমি আশা করছি এবারের বাজেট থেকে।
স্যার সঞ্জয় স্যার, এই যে মানে এখন অর্থনীতিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে মানে বেসরকারি বিনিয়োগকে কি আরো জোরালো ভাবে টানার জন্য মানে নতুন কোন নীতি উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে সরকারি ব্যয়ের মাধ্যমে কতদিন এই প্রবৃত্তি ধরে রাখা সম্ভব? দেখুন, একটা কথা বলি, সেটা হলো আমরা এই গতকালকে যে ইকোনমিক সার্ভে বেরিয়েছে তার মধ্যে অনেক ভালো কথাই বলা হয়েছে অর্থনীতি সম্পর্কে, কিন্তু ওয়ান অফ দ্য মানে ডেঞ্জার অফ দি রিপোর্ট যেটা আমি পার্সোনালি মনে করি সেটা হলো যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা আছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট ইজ নট পিকিং আপ ইন ইন্ডিয়া, এটা কিন্তু বাড়ছে না। আর সেকেন্ড হলো যেটা নাকি ইকোনমিক সার্ভেতে বলার চেষ্টা করছে যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বেসিক্যালি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাদের একটা অনীহা রয়েছে, ঠিক আছে? তো সরকারি সেক্টরে ক্যাপেক্সে তো বেসিক্যালি এখন বর্তমান যে পরিস্থিতি অন্যান্য বার থেকে আমরা লক্ষ্য করেছি যে যেটা নাকি 7.1 বিলিয়ন ছিল সেটা থেকে হয়তো 11 বিলিয়ন বোধহয় এসছে, তো এখন হয়তো অলমোস্ট ডাবল হয়ে গেছে ক্যাপেক্সে। এখন এটা তো সরকারকে এখন যে অবস্থা তাতে ক্যাপেক্সের উপরই জোর দিতে হবে, কিন্তু ক্যাপেক্সের উপরে সরকার কত করবে? সরকার করলে তো চলবে না। বিদেশে বেসিক্যালি আপনি যদি লক্ষ্য করে দেখেন আমরা শুনতে পাচ্ছি যে ডিফেন্সে আপনার প্রাইভেট সেক্টর আসবে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজে প্রাইভেট সেক্টর আসবে, আপনার কি জানি কয় সোলার এনার্জি বা এই যে অ্যাটমিক এনার্জিতে আসবে। যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি পিক আপ না করে তাহলে তো গভর্নমেন্ট সেক্টর থেকে তো বেসিক্যালি কতদিন, কিন্তু এই জায়গাটাতেও এখন সরাতে হবে, কারণ কি এই জায়গাটা যদি ইমপ্রুভ না করে এবং এই জায়গাটা ইমপ্রুভ করবার জন্য প্রাইভেট ক্যাপিটাল আমাকে ইনভাইট করতে হবে, কিন্তু উল্টো এখন আমরা লক্ষ্য করছি কদিন যাবত আমাদের ক্যাপিটালটা চলে আমাদের বেসিক্যালি আউটফ্লো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। গভর্নমেন্টকে তার জন্য কতগুলো সুপারিশও রয়েছে যে কি করে বেসিক্যালি যে সরকার অনেক সময় অনেকগুলো স্কিমের অনেক সুবিধার কথা বলছে, কিন্তু এগুলো কত তাড়াতাড়ি যে প্রসিডিউরাল প্লাস যে কিছু কিছু অসুবিধা রয়েছে এগুলোকে দূর করবার জন্য, ঠিক আছে, সরকারকে চেষ্টা করতে হবে মানে ডাউন দ্য লাইন। কারণ কি প্রাইভেট ক্যাপিটালটাকে যদি প্রমোট না করতে পারে তার জন্য অনেক মেজার্সের কথা গভর্নমেন্ট বলেছে এবং বিভিন্ন এবং এই যে অনেক সময় বলছে যে লাইসেন্সের যে ব্যাপারটা বলছে, অনেক আজকেও শুনছিলাম বলছে লাইসেন্স তো দরকারই নেই, কিছু কিছু জায়গায় করে দেওয়া উচিত, ঠিক আছে। অনেক জায়গায় আমাদেরও এখানে হয়তো যে আমাদেরও এখানে সরকার মানে এই ইন্ডাস্ট্রি প্রমোশনের জন্য অনেকগুলো স্কিম এখানে করেছে, কিন্তু যদি আপনি ডাউন দ্য লাইন যদি গিয়ে যদি ইমপ্লিমেন্টেশনে লক্ষ্য করে দেখেন যারা নাকি ইন্ডাস্ট্রি করতে চাইবে দে ডোন্ট হ্যাভ এ বেসিক্যালি রোজি কনসেপশন, তাদের সেরকম সুখী তাদের এটা মানে অভিজ্ঞতা নেই, ঠিক আছে। দিস নিড টু বি বেসিক্যালি চেঞ্জের দরকার আছে। প্রাইভেট ক্যাপিটালটাকে যদি প্রমোশন না করা যায় সরকারের উপর, এখন যে অর্থনীতি অলরেডি আমরা মানে প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছি, সেখানে সরকারি শুধু শুধু রাস্তা বানাবে, সরকারি একা বিদ্যুৎ দেবে, সরকারি সমস্ত কিছু করবে, প্রাইভেট সেক্টরে যদি না আসে তাহলে এমপ্লয়মেন্টটা কি করে আসবে? এমপ্লয়মেন্ট জেনারেশনের তো একটা ব্যাপার থাকতে হবে না। না, এখন আমরা গ্রিন এনার্জির কথাও বলছি, কিন্তু গ্রিন এনার্জি নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে এই যে গ্রিন ট্রানজিশনের খরচটা কে বহন করবে? সরকার বহন করবে না ভোক্তা বহন করবে? এখন ডক্টর গোপ, এই যে ইলেকট্রিক ভেহিকেল, গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি, বাজেটে এগুলো প্রায় আমরা শোনা যায়, এগুলো এখন খুব আমরা শুনছি, কিন্তু প্রশ্ন হলো যে 2026-27 বাজেটে কি এই সবুজ অর্থনীতি বাস্তব গতি পাবে নাকি মানে এগুলো কাগজেই সীমাবদ্ধ থাকবে? আমার মনে হয় যে বিষয়টা এরকম যে আমরা বাজেট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং প্রাইভেট এক্সপেন্ডিচারের কথা যেটা আপনি আলোচনা এনেছিলেন, বাজেটে তো সরকারি খরচের কথাই বলা হয়, প্রাইভেট এক্সপেন্ডিচার কিন্তু বাজেটে স্থান পায় না। এখন যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আপনি বলেছিলেন মূলধনী খরচের কথা, তাহলে আমরা দেখব 2018 সালে যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পরিমাণ ছিল 2.6 লাখ ক্রোড়, 2.6 লাখ ক্রোড়, এখন এই 2025-এর দিকে এটা চলে গেছে প্রায় 11.2 লাখ ক্রোড়। তার মানে একটা ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ইন টার্মস অফ এয়ারপোর্ট বলুন বা ইন টার্মস অফ আইআইটি বা আইএম সংখ্যা বলুন, সেদিক থেকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু সংখ্যা এবং পরিমাণ কিন্তু বেড়ে গেছে এবং এটা কিন্তু কন্টিনিউ থাকছে। যেটা আপনি প্রসঙ্গক্রমে বলছিলেন যে গ্রিন এনার্জি মানে ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জি কথা বলছিলেন,
সেটা কি চট করে কি ট্রান্সফরমেশন করা সম্ভব? আমার মনে হয় এটা একেবারেই সম্ভব না এবং কেউ ভাবছে না। আমরা যদি যেমন ধরুন সৌরশক্তির কথা বলি যদি, তাহলে গতকালকেও আমি পত্রিকায় দেখছিলাম যে বেশ একটা বড় সংখ্যা, দ্যাট ইজ মোর দেন 50-50-এরও বেশি ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিল দেয়নি, বরং বিদ্যুৎ বিক্রি করে সাশ্রয় করেছে। তাই আজকে যে সংখ্যাটা আমরা 50 দেখেছি, এটা কি ছিল 3 বছর বা 4 বছর বা 5 বছর আগে ছিল না কিন্তু। এবার আজকে যেটা 50 দেখেছি, এটা হয়তো 5 বছর পরে এটা 500 হতে পারে। তো এই যে ইট উইল টেক টাইম, মানে এটা মানে সাডেনলি হয়ে যাবে, ইট ইজ আনএক্সপেক্টেড বিকজ হিউজ অ্যামাউন্ট ইনভলভ উইথ দিস। যে ইনস্টলেশন কস্ট সেটা অনেকটাই আছে। এখন সরকার কিছুটা ভর্তুকি দেবে, যিনি ইনভেস্ট করছেন ওনার পকেট থেকে দিতে হবে, সেভাবেই হবে আস্তে আস্তে এবং হচ্ছেও। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এটাতে কেন যাইতে চাইছি, কেন গ্রিন এনার্জির উপর ডিপেন্ডস করতে চাইছি বা হাইড্রো এনার্জির উপর ডিপেন্ড করছি আমরা? এর মূল কারণ হচ্ছে যে এই যে পেট্রো ডলার, তার থেকে আমরা বের হয়ে আসতে সারা পৃথিবীতে এখন যে ডি-ডলারাইজেশনের যে কনসেপ্ট শুরু হয়েছে, এখন না অনেক দিন হয়ে গেছে, এবং তার প্রতিফলন আমরা বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছি। এই যে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, কেন ফর লাস্ট 10 ইয়ার্স এই ব্রিক্স কান্ট্রিগুলি থেকে গোল্ড অ্যাকুমুলেশন তাদের চলছে, গোল্ড পারচেজ করছে সারা পৃথিবীব্যাপী। এই যে ডি-ডলারাইজেশনের কনসেপ্ট চলছে, সেখান থেকে বের হওয়ার জন্য এর একটা কিন্তু উপায় হচ্ছে যে আমরা পেট্রোলের উপর বা ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্সি কমানো বা হ্রাস করা। কারণ আমাদের বেশি মানে বড় একটা অংশ আমাদের যে পয়সা চলে যাচ্ছে বিদেশে, তার একটা বড় অংশ হচ্ছে ডিপেন্ডস অন দ্য পেট্রোকেমিক্যালের উপর ভিত্তি করে চলে যাচ্ছে। তো সেই দিক থেকে এই জায়গাটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু তাই না, পরিবেশের দিক থেকেও কিন্তু আমরা এই জায়গাটাতে ইনভেস্ট করব, এবং ভারতবর্ষ কিন্তু হাইড্রো এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু ভালো একটা স্থান পৃথিবীতে ধরে রেখেছে ইনিশিয়াল স্টেজে। G20 থেকে আমরা সেই আপডেট আমরা পেয়েছি, গুরুত্ব দেখতে পেয়েছি। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। আসলে আলোচনা করার, বাজেট তো নিয়ে আলোচনা করা খুব অল্প সময় হয়ে গেল, কিন্তু অনেক কিছু আছে। আর একটা শেষ প্রশ্ন স্যার, এই যে বাজেট থেকে বাজার কি বার্তা পেতে চাইছে বা কি চলেছে? কারণ রবিবারে বাজেট, আর সেই সঙ্গে খোলা শেয়ার বাজার, তো এই সিদ্ধান্ত কি ইঙ্গিত দেয় যে সরকার বাজারকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে? 2026-27 বাজেটে বাজারকে আশ্বস্ত করতে পারবে তো, মানে বাজেট? দেখুন, বাজার অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, আভ্যন্তরীণ ফ্যাক্টর এবং বাহ্যিক ফ্যাক্টরগুলো। এখন ইন্ডিয়ান ইকোনমি ইজ বেসিক্যালি যে সমস্ত শেয়ার মার্কেট শুধু ইন্ডিয়ান ফ্যাক্টরের উপর নির্ভরশীল না। ওকে, হ্যাঁ, এখানে এইবারে বাজেটে আমাদের যারা নাকি ইন্ডাস্ট্রি এক্সপার্টস আছে, ওনারা জানেন মোটামুটি ভাবে কোন জায়গায় ইনভেস্টমেন্ট আসবে। এবার যেগুলো বলেছি যে এমএসএমই তে কিছু করবে, কারণ এমএসএমই যে ট্রেড ডিলের ফলে যে সমস্ত টেক্সটাইল বলুন, জেম জুয়েলারি বলুন, বা যে সি ফুড প্রোডাক্টস বলুন, বা বিভিন্ন সেক্টরে যেখানে নাকি আমাদের প্রচুর এক্সপোর্ট যেখানে নাকি আটকে গিয়েছে, ঠিক আছে, এখন আসছে না, যেখানে নাকি প্রচুর পরিমাণে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে, এগুলোকে রিড্রেস করবার জন্য গভর্নমেন্টের একটা জোর থাকবে। ঠিক আছে, আর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো বাড়বেই, কারণ কি ক্যাপেক্স কে গতবার যেটা 11 লক্ষ কোটি ছিল, এবার হয়তো সেটা বাড়তে পারে, ইট মে বি 12 or 13 লাখ ক্রোড। তো আর সুতরাং এখানে হয়তো বিভিন্ন সেক্টরে হয়তো এআই আমরা কথা বলছি, তবে এআই এর যে ব্যাপারটা আমরা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে কিন্তু সতর্কতা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই আমাদের যে ইকোনমিক সার্ভেতে আছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি সতর্কতা বলা হচ্ছে। সেখানে হয়তো এডুকেশনের ক্ষেত্রে হয়তো আসবে, হেলথ কেয়ারের ক্ষেত্রে হয়তো, ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে, এই তিনটে সেক্টর হয়তো এআই এর ইনভেস্টমেন্টটাকে লিমিটেড করে দেওয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং তাছাড়া গ্রিন এনার্জি, ঠিক আছে, এবং ইনফ্রাস্ট্রাকচারে এই কিছু ধরুন না আপনার কানেক্টিভিটির উপর জোর বা কিছু পোর্টের উপর জোর, এগুলো হবে। তো সুতরাং গভর্নমেন্ট সেক্টরে কি ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা ক্যাপেক্স হচ্ছে, সুতরাং ইন্ডাস্ট্রি নোজ ইট ভেরি ওয়েল। এবং যারা নাকি মিডল ক্লাস আছে, আমাদের মতো যারা মিডল ক্লাস আছে, দে অলসো নো যে মানে উইন্ডফল কিছু ইনকাম ট্যাক্স রিভিশন হবে না, বারিং বেসিক্যালি যা যদি হয় যে ইন্ডাস্ট্রিরা যদি কিছু বেনিফিট পায় সেটা হলো এই কাস্টম ডিউটি, আর কিছু ব্যবসায়ীরা কিছু এক্সপেক্ট করতে পারে। জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে, জিএসটির ক্ষেত্রে ইনভার্টেড ডিউটি কে একটা আছে বোধহয় একটা, ঠিক আছে,
তো ওইটা ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারই তো হতো না? হ্যাঁ, তো ওইটাতেও কিছুটা হয়তো কাস্টমস ডিউটি এটা হয়তো রিভিশন কিছু আসবে। ওকে, এছাড়া মার্কেট উইল রেসপন্ড যদি ইন্টারন্যাশনাল প্রেসার যদি চেঞ্জ না হয়, জিও পলিটিক্স যদি খুব বেশি চেঞ্জ না হয়, মার্কেট উইল বেসিক্যালি রেসপন্ড। ওকে, আপনি কি মনে করেন ডক্টর গোপ এই ব্যাপারে বাজার কিভাবে মানে গুরুত্ব দিতে চাইছে? আমার একটা বিষয় মনে হয় বাদ পড়ে গেছে, যে বিষয়টার উপর গুরুত্ব দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ভারতবর্ষে, সেই জায়গাটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, অর্থাৎ গবেষণা এবং উদ্ভাবনী। তো এই জায়গায় আমরা যদি দেখি যে রিসেন্টলি আমরা যদি রিপোর্ট দেখি, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুসারে ভারতবর্ষ 166 মানে 166 কান্ট্রির মধ্যে, যেখানে আজকে থেকে কিছু বছর আগে 2019-এ ভারতের স্থান ছিল 66, রিসেন্টলি সেটা চলে এসেছে 2025-এ আমরা 38 নম্বরে চলে এসেছি। কিন্তু আমরা লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে সেখানে যে পরিমাণ অর্থ খরচ করার কথা, সেটা কিন্তু একদম যথেষ্ট পরিমাণে কম। অর্থাৎ এটা দীর্ঘদিন ধরে, স্বাধীনতার পর থেকেই এই জায়গাটা কিন্তু ব্যাপকভাবে উপেক্ষিত হয়ে আসছে। ভারতবর্ষে বর্তমানে জিডিপির 0.64% রিসার্চ এন্ড ইনোভেশনে এক্সপেন্ডিচার হয়ে থাকে, এবং সেটা যদি আমরা ডেভেলপড কান্ট্রি, যাদের থেকে আমরা উপরে উঠতে চাইছি বা যাদের সঙ্গে চলতে চাইছি, চায়না, আমেরিকা, সেখানে আমরা দেখব চায়না ভারতের প্রায় 22 গুণ বেশি খরচ করে এই খাতে, আবার আমেরিকা প্রায় 100 গুণ বেশি খরচ করে এই খাতে। অর্থাৎ রিসার্চ এবং ইনোভেশনে আরো খরচ বাড়বে, এবং এবারের বাজেটও আমরা কিছুটা হয়তো দেখতে পারি তার প্রতিফলন। আমরা লাস্ট বাজেটে কিছুটা দেখেছিলাম, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের জন্য একটা ব্যাপক অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই জায়গাকে গুরুত্ব দিতে হবে। এটাকে যদি আমরা ভালো করে গুরুত্ব দিয়ে দেখি, তাহলে আগামী দিন যে আমাদের লক্ষ্য, যে রিসার্চ ইনোভেশনের মধ্য দিয়ে ম্যানুফ্যাকচারিং এবং ইন্টেলিজেন্সকে বাহবা দেওয়া, এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের লক্ষ্যপথে যাওয়ার একটা পথ খুঁজে পেতে পারি। আমার মনে হয় এই জায়গাটাতে এবার একটা বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। সঞ্জয় স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় ইউনিয়ন বাজেট 2026-27 কেন্দ্রীয় বাজেট ঘিরে প্রত্যাশা কিন্তু কম নয়। মধ্যবিত্ত চায় স্বস্তি, বাজার চায় স্থিতিশীলতা, শিল্প চায় বিনিয়োগের স্পষ্ট দিশা, আর গ্রামীণ ভারত চায় কর্মসংস্থান ও ভরসা। যদি এই বাজেট শুধু ঘোষণা না থেকে বাস্তবে কাজ করার পরিকল্পনা দেখাতে পারে, তাহলে বোঝা যাবে এটি সত্যি ব্যতিক্রমী বাজেট, আর না হলে এটি কেবল প্রত্যাশার ভার বহনের একটি সুযোগই হয়ে থাকবে। তাই সবার নজর এখন রবিবারের দিকে, আর নিউজ ভ্যানগার্ড বাজেটের সব খবরের পাশাপাশি রবিবার রাত 9টায় নিয়ে আসবে একটি বিশেষ বাজেট বিশ্লেষণ। তাই সঙ্গে থাকুন, আর সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।